আমার ভাই যে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আমি যদি আজ ঘরে ফিরে যাই, কাল সেও গুলি খেয়ে মারা যাবে। তাকে বাঁচানোর জন্য হলেও আমার তার পাশে থাকাটা জরুরি। বাংলাদেশের পতাকা সবুজ এবং লাল, এটা অনেকটাই লাল হয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই আমাদের প্রোফাইল পিকচারটা লাল করে দেওয়া হয়েছে। আমি চাইনি যে কোনোভাবে এটা কমপ্লিটলি লাল হয়ে যাক। 18 জুলাই 2024 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল ধানমন্ডি 27। অনেকে নিহত, বুলেট বিদ্ধ, শত শত আহত মানুষ ছুটছে হাসপাতালে। অথচ গ্রেপ্তারের ভয়ে চিকিৎসা নেওয়ার কোনো উপায় নেই। হাসপাতালগুলোর সামনে সড়ক দখল করে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী, আর বেশিরভাগ হাসপাতালে তখনও আহতদের উপচে পড়া ভিড়। ধানমন্ডি যেন যুদ্ধক্ষেত্র। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন দুজন তরুণ চিকিৎসক, ডক্টর অর্থি জুফরিক এবং ডাক্তার রিতিশা আক্তার মিথেন। গ্রেপ্তারের হুমকি উপেক্ষা করে এই দুই তরুণ তুর্কি বাড়ির গ্যারেজকে বানিয়ে ফেলেন অস্থায়ী প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আন্দোলন চলাকালীন সময়ে তারা চিকিৎসা দিয়েছেন অন্তত 100 জনেরও বেশি আহত মানুষকে। অদম্য এই চিকিৎসকদের কাছে শুনব তাদের সেই দিনের গল্প। 18 জুলাই সেদিন বৃহস্পতিবার। সেদিন সরকারি ইউনিভার্সিটির পাশাপাশি বেসরকারি ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমরা বিগত যে বিভিন্ন তথ্য বা বিভিন্ন নিউজগুলো দেখেছি সেখানে খেয়াল করেছি সেদিন বেসরকারি ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট রাস্তায় আন্দোলনে নামলো প্রথমবার। তো ঠিক যখন দুপুর 2টা বাজে বাসার সামনের রাস্তাটাতে বেসরকারি ইউনিভার্সিটির বা কিছু ছাত্রদের বিক্ষোভ মিছিল শুরু হলো। স্লোগান দিচ্ছে, আন্দোলন করছে। ঠিক তার আধা ঘন্টা 30-35 মিনিট পরে আমি হঠাৎ করে দেখলাম যে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়েছে। প্রথমবারের মতো শুনলাম পুলিশের গুলির শব্দ। তো আমি কিছুক্ষণ তাকানোর পর হঠাৎ করে দেখলাম যে পুলিশের হামলার শিকার হয়ে কিছু ছাত্র ঠিক আমার বাসার পাশে যে গলিটা দাঁড়িয়ে তারা কাতরাচ্ছে এবং তাদের কম বেশি প্রত্যেকে ইনজিউর্ড। কারো হাত থেকে রক্ত বেরিয়ে আসছে, কারো মাথা বা কপাল থেকে রক্ত পড়ছে। তো আমি দাঁড়িয়ে এটি দেখছিলাম এবং পুলিশের ছোড়া টিয়ার শেলের ধোঁয়ায় না চারপাশটা একদম ছেয়ে ছিল। এবং ওই ধোঁয়াটা আমি যেহেতু দোতলায় থাকি আমাদের ব্যালকনিতে চলে এসেছে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর আমার কাছে মনে হলো যে আমি তো একজন চিকিৎসক, সবার মতো করে কি আমিও দাঁড়িয়ে দেখব? তাহলে আমার নীতি কিংবা দায়বদ্ধতা কিংবা আমার পেশাদারিত্বের জায়গা কোথায়? দাঁড়িয়ে দেখাটা তো আমার কাজ নয়, অন্তত তাদের পাশে গিয়ে একটু হলেও দেখি কি হয়েছে, মানে তাদের অবস্থাটা কি, তাদেরকে হাসপাতালে যাওয়া জরুরি, এটুকু অন্তত কনসার্ন করি তাদের। নিচে গিয়ে দাঁড়ালাম এবং দাঁড়াতেই দেখি যে আমাদের বিল্ডিংয়ের আর অন্যান্য অনেক সদস্যরা সেখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমার বিল্ডিংয়ের আরও একজন নারী চিকিৎসক ছিল, ডাক্তার মিথেন। তো আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে আহত যারা শিক্ষার্থী রয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা আমরা দেব আমাদের গ্যারেজে। ফার্স্ট অফ অল যখন আন্দোলনটা শুরু হয় তখন হচ্ছে আমার ফ্যামিলি আগে নিচে নামে। আমার বাবা, মা, কাজিন ছিল একজন, সেও এবার ভর্তি পরীক্ষা দিয়েছেন কিন্তু কোনো ওয়েতে সে চান্স পাননি। আমার ভাই নেমেছিল, তো তখন আমি ঘুমাইছিলাম। তো অ্যারাউন্ড 12টা-1টার পরে আর কি আমি বারান্দায় গিয়ে দেখি তারা নিচে, তো টিয়ার শেলস এগুলো মারতেছে এবং নিচে দেখলাম যে ছাত্ররা অনেক এই যে পেপার, প্লাস্টিক এগুলোতে আগুন ধরে রাখছে যাতে টিয়ার শেলের এই মানে গ্যাসটা যাতে তারা না খাতে, রিলিফ পাওয়ার জন্য। আমি যখন এগুলো দেখলাম তখন আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি। আমি আমার প্রফেশনের জায়গাটাকে মানে জায়গা থেকেই আমার নিচে নামা, যে অন্তত আমি একটু দেখি যে হোয়াটস গোয়িং অ্যারাউন্ড। তো তাৎক্ষণিক সিদ্ধান্তে আমরা গ্যারেজের দরজা খুলে দিলাম এবং যত শিক্ষার্থী ওই মুহূর্তে আহত অবস্থায় ছিল সবাইকে আমরা ডেকে নিয়ে এলাম যে আমরা চিকিৎসক, আমরা একটু দেখি তোমাদের কি হয়েছে। ওই মুহূর্তে আসলে অনেকে শেল্টার চাচ্ছিল, অনেকে পানি চাচ্ছিল, কিন্তু পুরো এলাকায় যতগুলো বিল্ডিং ছিল প্রত্যেকটি বিল্ডিংয়ের গ্যারেজে তালা দেওয়া ছিল, কেউই ওদেরকে শেল্টার দিচ্ছিল না। অ্যাজ ইফ দে আর ক্রিমিনাল, দে আর ডুইং ক্রাইম। তো আমরা যখন গ্যারেজের দরজাটা খুলে দিয়েছি ওরা অনেকে আসা শুরু করেছে আহত অবস্থায়। তো আমাদের অন্যান্য যারা সদস্য ছিল বিল্ডিংয়ের
সবাই আমাদের বলছিল আচ্ছা ঠিক আছে তোমরা চিকিৎসা শুরু করো, আমাদের প্রত্যেকের ঘরে তো কিছু না কিছু ট্রিটমেন্ট সামগ্রী আছে, ফার্স্ট এইড ট্রিটমেন্ট সামগ্রী, এগুলো আমরা দিয়ে হেল্প করছি, তোমরা যা শুরু করো। তো আমরা প্রথমে হাসপাতাল সেটিকে বানাতে পারিনি, আমরা গ্যারেজের রিসেপশনটাতে তাদেরকে বসালাম, বসে আমরা দেখার চেষ্টা করছিলাম আসলে কি হয়েছে। তো তাদের মধ্যে একজন স্টুডেন্টের মাথা ফেটে গিয়েছিল, মাথা থেকে ক্রমাগত রক্ত আসছে এবং দু একজনের হাত থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হচ্ছে। তো আমরা টি শার্টটা খুলতেই দেখি পুরো বুক ভর্তি ছোড়া গুলির ক্ষত, হ্যাঁ সেখান থেকে রক্ত বেরিয়ে আসছে। আমি যখন নিচে নামি, ফার্স্ট টিয়ার গ্যাসের ভিকটিম হচ্ছে আমার পিতা, মাই ড্যাড। তখন সে উপরে চলে আসে এবং আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারিনি। প্রথম যে ছাত্রটাকে আমি রিসিভ করি, আমাদের এই গ্যারেজটাই খোলা ছিল, আর ওই পুরা গলির আর কোনো গ্যারেজ ওভাবে খোলা ছিল না। অন্যান্য জায়গা থেকে হয়তো কিছুটা পানি সাপ্লাই তারা পেয়েছে, তারা এসে বলতেছিল যে আমাদেরকে আপনারা হেল্প করেন, আমাদের কিছু খেতে দেন। তখন ওই ফার্স্ট যে স্টুডেন্টটা ছিল সে ছিল ট্রমাটাইজড। তখন এই স্টুডেন্টটাকে আমি বলি যে তুমি এত কাঁপছো কিসের জন্য। আমি দেখে বুঝতে পারছিলাম সে কোনো একটা ইনসিডেন্ট হয়তো সামনে দেখেছে, অন্য কাউকে আহত হতে দেখার পরে সে এতটা ট্রমাটাইজড। তখন বলল যে আমার একজন ফ্রেন্ড ছিল আমার সাথে, সে গুলি খাইছে। তো এগুলা বলার পরে তখন মানসিকভাবে তাকে কাউন্সেলিং করা হয় এবং প্রথম যে ফার্স্ট এইডগুলো থাকে, যে জুস খাওয়ানো বা স্যালাইন খাওয়ানো, কেক খাওয়ানো, সাথে তার পা কাঁপতেছিল, সে পায়ে ব্যথা পাইছে। এরা তো নিরস্ত্র ছিল, এদের কাছে কোনো অস্ত্র ছিল না। আমাদের কাছে মনে হলো বসিয়ে রেখে স্টুডেন্টগুলোকে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না, যেহেতু এটা রিসেপশন, সোফা আছে, কিন্তু ট্রিটমেন্ট করতে হলে তো শুয়ে ট্রিটমেন্ট করা বা ড্রেসিং করাটা প্রয়োজন। আবার নিরাপত্তারও একটা ব্যাপার রয়েছে, আমাদের গ্যারেজে অনেক গাড়ি, এত গাড়ির নিরাপত্তা নিশ্চয়ই খোলা রাখলে দেওয়া সম্ভব নয়, বা সামনে যদি ট্রিটমেন্ট করি সম্ভব নয়। আমরা সবাইকে নিয়ে, স্টুডেন্টগুলোকে নিয়ে একদম পিছনে চলে গেলাম। গ্যারেজের পেছনে দুটো বেড ছিল, দুটো বেডকে একত্রিত করে আমরা ওইখানে ওদের ট্রিটমেন্ট দেওয়া শুরু করলাম পেছনের জায়গাটাতে। ওর বয়স হবে অ্যারাউন্ড 21-20 এরকম হবে। ও এখানে ছিল অলমোস্ট 30 to 40 মিনিটস ছিল। আমরা তাকে প্রথমে বলেছি যে তুমি এখান থেকে বের হবা না, কিন্তু সে আর শোনে নাই। সে তার ফ্রেন্ডকে বাঁচানোর জন্য কিছুটা সতেজ হওয়ার পরে সে আবার চলে গেছে। তো আমরা আর তাকে রাখতে পারিনি। এরপরে একের পর এক আসতেই থাকলো, কারণ এই গ্যারেজটা খোলা ছিল। আমাদের যে গার্ড ছিল, যারা ছিল, আমাদের অ্যাপার্টমেন্টে আরও অনেকেই নেমে আসছিল, শুধু আমরা না। আমার সহপাঠী একজন চিকিৎসক ছিলেন, অর্থী আপু। তো আমরা দুইজন মিলেই তখন শুরু করি। ঘরের মধ্যে যেসব ফার্স্ট এইডগুলো ছিল সেগুলো দিয়ে প্রথমে শুরু হয়, কারণ সামনে যে ফার্মাসিটা ছিল সেটা বন্ধ ছিল। আমরা সেখান থেকে কোনো রকমের কোনো সাপ্লাই প্রথম দিন পাইনি। আমরা যেটা ভাবছিলাম, দূর থেকে যেটা মনে হচ্ছিল যে ওরা কিছুটা আহত হয়েছে, কিন্তু যখন ট্রিটমেন্ট শুরু করি, মানে আক্রান্তের মাত্রা আমাদের ভাবনার ঊর্ধ্বে, মানে এতভাবে তারা ইনজিউর্ড হয়েছে। কারো পিলেট ঢুকে গিয়েছে, মাল্টিপল পিলেট, আমরা যেটাকে শর্টগান ইনজুরি বলি। কারো পুরো পিঠে অনেকগুলো গুলির চিহ্ন, কারো হাতে ঢুকে গিয়েছে, কারো মাথা ফেটে গিয়েছে। আসলে ধাওয়া পাল্টা হচ্ছিল, তো পাথর লেগে অনেকের মাথা ফেটে গিয়েছে। আবার অনেকের গুলি খেয়ে শরীরের মাসেলের একদম ভেতরে ঢুকে গিয়েছে, যে প্লেটগুলো বের করা সম্ভব নয়। তো আমরা যখন প্রথমে ট্রিটমেন্ট শুরু করলাম, আমরা কিন্তু কিছু ছাত্রের ওই ট্রিটমেন্ট সামগ্রীগুলো দিয়ে ট্রিটমেন্ট করতে পেরেছি, কিন্তু খুব র্যাপিডলি চারদিকে ছড়িয়ে গেল যে আমরা এখানে তাদের ট্রিটমেন্ট করছি এবং শেল্টার দিচ্ছি। আমরা যে তাদেরকে পাঠাবো কোনো হসপিটালে, সেখানেও আমরা কোনো রকমের কোনো স্পেসিফিক মানে আমরা নিশ্চয়তা পাচ্ছিলাম না যে ওখানে গিয়ে আবার এদের উপরে কোনো রকমের কোনো আক্রমণ যদি করা হয়। ঘরের মধ্যে আমাদের তো সার্জিক্যাল ইকুইপমেন্টস ছিল না, তারপরেও যেভাবে পারি হাত দিয়ে হোক, পোভিসেপ বা হেক্সিসল দিয়ে ড্রেসিং করে আমরা সাবকিউটেনিয়াস যে পিলেটগুলো ছিল সেগুলোকে বের করেছি আর কি। একজনের মাথার মধ্যে ঢুকে গেছে, সেটা তো আমার তখনই বের করতে হবে, নাহলে ইট উইল ইনভেড দ্য ব্রেন। তো আমি সেটা তখনই করেছি। এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স আসলো, তারা তারপরেও থামে নাই, তারা ওভাবেই দৌড় দিছে। আমাদের কাছে তো ট্রিটমেন্ট সামগ্রী নেই, তো আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে কোনোভাবে
একটি ফার্মাসি খুলতে হবে আমাদের, কারণ আন্দোলন যেহেতু হচ্ছে ওই এলাকার সমস্ত ফার্মাসির দোকান সব কিছু বন্ধ ছিল। আমরা ফার্মাসির দোকানদারকে খুঁজে বের করে ফার্মাসি খুলি, আমরা সেখান থেকে পর্যাপ্ত মেডিসিন আমাদের যা যা প্রয়োজন, গজ, প্রোভিসেভ, হেক্সোসল, রোল ব্যান্ডেজ, কটন বার এবং ওর স্যালাইন, মিনারেল ওয়াটার। এবং এই বাচ্চাগুলো না দীর্ঘ সময় না খেয়ে ওরা আন্দোলন করছিল, বেশিরভাগই ক্ষুধার্ত ছিল এবং ওরা যারা আহত অবস্থায় আসছে প্রত্যেকের শরীরে সিভিয়ার পেইন। আমার শরীরে গুলি লেগেছে, নিশ্চয়ই সেখান থেকে রক্ত বেরিয়ে আসলে তীব্র ব্যথা অনুভব করব আমি, তাই আমরা চিন্তা করেছি ওদেরকে পেইন কিলার দিতে হবে। আমরা পেইন কিলার নিয়ে এসেছি এবং খালি পেটে তো পেইন কিলার দেওয়া সম্ভব নয়, তাই আমরা প্রত্যেকটি স্টুডেন্টকে আগে কিছু খাইয়েছি, তারপর পেইন কিলার দিয়েছি, ব্যান্ডেজ করে দিয়েছি, তারপর কাউন্সেলিং করেছি। আমরা কিন্তু যতটা না আহত হই তার থেকে রক্ত দেখার পরে আমাদের মেন্টাল স্ট্যাটাস অনেক বেশি ডাউন হয়ে যায়, আমরা অনেক বেশি আতঙ্কিত হয়ে যাই এবং আতঙ্কের জায়গা থেকে অনেক বেশি ভয় কাজ করে। ওই জায়গা থেকে প্রত্যেকটা স্টুডেন্টকে কাউন্সেলিং করাটা সবচেয়ে ম্যান্ডেটরি ছিল এই সময়, যে তুমি ভালো আছো, এই গুলিগুলো তোমার শরীরে ক্ষতির কোনো কারণ নয়, এগুলো যদি সারা জীবন তুমি ক্যারি করো তারপরেও কিছু হবে না। শুধুমাত্র রক্তটা বন্ধ করার জন্য আমরা ড্রেসিং করছি, ব্যথা যেন না হয় আমরা পেন কিলার দিচ্ছি, এবং এটার পরে তোমাদের আর আন্দোলনে যাওয়ার দরকার নেই, তোমরা অ্যাটলিস্ট ঘরে ফিরে যাও। কিন্তু অদ্ভুতভাবে যেটা হয়েছে, প্রত্যেকটা স্টুডেন্ট ফার্স্ট টাইম ট্রিটমেন্ট নেওয়ার পরে ওরা আবারও আন্দোলনে চলে গিয়েছে। ওরা যখন বুঝেছে যেটা ক্ষতি হবে না তাদের বা তারা নিরাপদে রয়েছে, তারা আবারও সেকেন্ড টাইম আবারও গিয়ে আন্দোলনে দাঁড়িয়েছে। টিয়ার গ্যাস যারা খাইছে তাদের মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দেম, কিন্তু তাদের মধ্যে যাদের ব্রনকিয়াল অ্যাজমা আছে এদের কেসগুলো সিভিয়ার হয়ে গেছে। টিয়ার গ্যাসটার পরে দেখা গেছে যে তাদের মানে অনেক শ্বাসকষ্ট হওয়া শুরু হয়েছে, তারা আরও তো ট্রমাটিক সিচুয়েশন তো দ্যাট ইজ কমপ্লিটলি গোয়িং অ্যারাউন্ড, গুলির শব্দ তারা সামনে দেখছে মার খেতে বা গুলি খেয়ে আহত হতে। তো তখনের মানে ওই টিয়ার শেল খাওয়ার পরে ওদেরকে দেখা গেছে আমরা বার্ন যেসব ক্রিম ছিল বা গ্যাস জ্বালাই দিছি, সাথে সাথে ওই গ্যারেজের মধ্যেই আমরা যতটুকু পারছি মানসিকভাবে কাউন্সেলিং করে। এত সাউন্ড গ্রেনেডের শব্দ, এত আওয়াজের জন্য ওই অ্যাপার্টমেন্টের অনেকেই নিচে নামছে। যখন দেখছে নিচেই সেবা দেওয়া হচ্ছে তখন আমাদের অ্যাপার্টমেন্টে ম্যাক্সিমাম মানুষজনই আমাদেরকে সহযোগিতা করেছে, যারা যেভাবে পারে। কেউ জুস দিছে, কেউ স্যালাইন দিছে, কেউ ওষুধ বা গজ, তারপরে হচ্ছে হেক্সিসল, তারপরে পোভিসেপ, এগুলো অনেকে দেখা গেছে ওই সামনে যে ফার্মাসিটা খোলা ছিল না কিন্তু ফার্মাসির দোকানদার ভিতরে ছিলেন, তাদের থেকে যে নিয়ে আসছে, আর যার ঘরে যেটা ছিল সে সেই সাপ্লাইটা দিয়েছে। অনেকে কিন্তু স্কুলের স্টুডেন্ট, 18, 16, 15, এভারেজ 26 পর্যন্ত পেয়েছি। কিন্তু দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার 19 জুলাই যখন ট্রিটমেন্ট করছিলাম, সেদিন শুধুমাত্র স্টুডেন্ট নয়, বিভিন্ন পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্টুডেন্টদের বাবা মারা, মানে আমার সন্তানটিকে আমি ঘরে রাখতে পারছি না, এই কারণে আমি এসেছি মা হয়ে। আমার সন্তানটিকে কোনোভাবেই আটকে রাখতে পারছিলাম না মা, আমার বাচ্চাটিকে প্রোটেক্ট করতে এসে আমি আহত হয়েছি। এমন অনেক বাবাকেও পেয়েছি, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা হয়তোবা পথচারী, রাস্তায় চলতে গিয়ে পুলিশের গুলির শিকার হয়ে তারা গুলিবিদ্ধ হয়েছে। একটা বাচ্চা ছিল যাকে আমি 27 নম্বরে, ধানমন্ডি 27 নম্বরে দ্বিতীয় দিন আমরা আগায় যাই, কারণ আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে পরের দিন আরও বেশি আসবে। তো ওই দিন থেকে রাতে হেলিকপ্টার চলতেছিল আমাদের মাথার উপর দিয়ে। তো ওই বাচ্চাটা অলমোস্ট 8-9 বছর বয়স ছিল অ্যাপ্রক্সিমেটলি। এই বাচ্চাটার সারা শরীরে অলমোস্ট 20টা থেকে 21টার মতো পিলেট স্প্রিন্ট বম্ব ছিল। এই বাচ্চাটাকে এসে প্রথমে খেতে দেওয়া হয়েছে, তারপরে শোয়ায় আমরা স্প্রিন্ট বের করতেছি, এর মধ্যে সে খাচ্ছে, পেন কিলার দিচ্ছি, সেগুলা খাচ্ছে, কিন্তু বাচ্চাটা একটা টু শব্দ করে নাই। বাচ্চাটার সাথে আমার 2বার ওই দিন দেখা হয়েছে, একদিন রাস্তার ওখানে, আবার বাচ্চাটা যখন আমাদের গ্যারেজে উন্ডেড অবস্থায় আসলো, ইনজয়েড অবস্থায় আসলো। বাচ্চাটার বড় ভাই, ছোট ভাই বা সবাইকে দেখে ও ইন্সপায়ার্ড হয়ে হয়তো খেলার ছলে ওইখানে গিয়ে দাঁড়িয়েছে। ওই বাচ্চাটা গুলি খেয়েছে এবং পুরো বুকের বিভিন্ন জায়গায়, পেটের বিভিন্ন জায়গায় ছোড়া গুলির ক্ষত, তো ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে। তো প্রথমে আমরা বাচ্চাটাকে দেখে খুব বেশি অবাক হয়েছি যে ওর কোনোভাবেই আন্দোলনে থাকার কথা নয় এবং ও আসলে কিছুই বোঝে না।
আন্দোলন কি, কেন দাঁড়িয়ে আছি, সবার সাথে ও হয়তো বা মজাই করছিল। তো আমরা প্রপারলি ড্রেসিং করেছি, বাচ্চাটাকে বুঝিয়েছি এবং বাচ্চাটাকে পেন কিলার খাওয়ানোর আগে কিছু খাবার খাইয়েছি। তো সব স্টুডেন্টরা যখন আসছিল না, প্রত্যেকের চোখে মুখে একটা ভয় ছিল, একটা আতঙ্ক ছিল, কিন্তু অদ্ভুতভাবে এই বাচ্চাটার চোখ থেকে এক ফোঁটা পানি পড়েনি। সে কান্নাও করলো না, তার চোখে মুখে কোনো ভয় বা আতঙ্ক কিচ্ছু নেই। সে খুব নর্মাল ছিল এবং তার চোখে মুখে একটা রাগ বা ক্ষোভের বহিঃপ্রকাশ দেখেছি। আমরা ড্রেসিং করার পর বুঝিয়েছি যে তুমি এখন বাসায় চলে যাও, হয়তোবা বাচ্চাটার বাবা মা অপেক্ষা করছিল, হয়তোবা তারাও জানে না যে তাদের সন্তানটি কোথায়। সে আবারও ছুটে গিয়ে আন্দোলনে গিয়েছে এবং ঠিক 1 থেকে 2 ঘন্টা পরে বাচ্চাটা আবারও ছুটে এসেছে আমাদের গ্যারেজে। সেকেন্ড টাইম যখন এলো তখন ঠিক কপালের মাঝ বরাবর একটা পিলেট এত ডিপভাবে ঢুকে গিয়েছে যে বাচ্চাটার কপালের এই জায়গাটা পুরো ফুলে উঠেছে এবং ওই পিলেটটা এত ভিতরে যে ওটা বের করা সম্ভব হয়নি। গালের বিভিন্ন জায়গায় 2-3টা পিলেট ঢুকে গিয়েছে, সেখান থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে আসছিল। আমরা আবারও বুঝলাম, তখন শুধু আমরা 2জন চিকিৎসক বুঝাইনি, আমাদের ওই গ্যারেজে আমাদেরকে যারা হেল্প করছিল প্রত্যেকেই বুঝিয়েছে। বাচ্চাটাকে আবারও খাওয়ালাম, বোঝালাম এবং থার্ড টাইম বাচ্চাটা আবারও চলে গেল আন্দোলনে এবং ঠিক তার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে কিছু স্টুডেন্ট আমাকে একটি ভিডিও এনে দেখিয়ে বলল যে আপনারা 2বার যে স্টুডেন্টের বাচ্চাটা ট্রিটমেন্ট করলেন, পুলিশের ঝাঁঝরা গুলিতে বাচ্চাটা স্পট ডেড হয়েছে এবং ওই বাচ্চাটার বডিটা পুলিশের ভ্যানে তুলে নিয়ে চলে গিয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলবো, বাংলাদেশের পতাকা সবুজ এবং লাল, এটা অনেকটাই লাল হয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমাদের ম্যাক্সিমাম মানুষেরই আমাদের প্রোফাইল পিকচারটা লাল করে দেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের দেশের যে ম্যাপটা ছিল সেটাও এটার মধ্যে ইনক্লুডেড ছিল। আমি চাইনি যে কোনোভাবে এটা কমপ্লিটলি লাল হয়ে যাক। আমি মাইসেলফ ডক্টর রিতিশা, আই হ্যাভ কমপ্লিটেড মাই MBBS টু সার্ভ মাই নেশন অ্যান্ড আই উইল সার্ভ মাই নেশন টিল মাই লাস্ট ব্রেথ। তো নতুন বাংলাদেশ গড়ার মধ্যে কোনো স্বৈরাচারী যাতে না হয়, কোনো ফ্যাসিজমের শিকার যাতে আমরা আবার না হই, এটা আমার একটা ছিল যে, এবং যারা যারা রক্ত দিয়েছে আমি তো নিজে চোখে দেখেছি। আই ওয়াজন্ট প্রিপেয়ার্ড অ্যাকচুয়ালি। আমি এই জার্নির মাধ্যমে আরও বেশি জানতে পারছি যে আমি আমার দেশটাকে কতটা ভালোবাসি। তাদের মাঝে অনেকে 2-3 বার এসেছে আমাদের কাছে, প্রথমবার গুলিবিদ্ধ হয়েছে, সেকেন্ড টাইম আবারও অন্য জায়গায় গুলি খেয়েছে, আবারও এসেছে। তো আমাদেরকে একটি কথাই বলেছে যে আমার ভাই যে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আমি যদি আজ ঘরে ফিরে যাই, কাল সেও গুলি খেয়ে মারা যাবে, তাকে বাঁচানোর জন্য হলেও আমার তার পাশে থাকাটা জরুরি। এই কারণে আমি আবারও গিয়েছি এবং যতক্ষণ পর্যন্ত না মারা যাব আমরা বারবার সেখানে যাব। এবং এই যে ওদের মধ্যে স্পৃহা, একটা উৎকণ্ঠা দেখেছি, এটা আমাকে বিমোহিত করেছে। এরপরে যেটা হলো, তার 1 থেকে 2 ঘন্টার মাঝে অচেনা অপরিচিত কিছু ব্যক্তি, সাধারণ ড্রেস পরা, তারা এসে জিজ্ঞাসাবাদ করেছে যে 2জন নারী চিকিৎসক এখানে ট্রিটমেন্ট করছে, তারা কারা, কেন করছে, তারা কি এখানকার ল্যান্ড ওনার নাকি ফ্ল্যাট ওনার, নাকি তারা ভাড়া থাকে, কত তলায় থাকে, কেন ট্রিটমেন্ট করছে, এটাকে কি হাসপাতাল বানাতে বলা হয়েছে বা কেন বানিয়েছে, এটা তো কোনো হাসপাতাল নয়। তো আচ্ছা আমরা দেখব বাইরে বেরোলে কিভাবে ভালো থাকে বা কি করে আমরা দেখব। এই যে একটা থ্রেট, একটা হুমকি, এটার পরে আসলে মানসিকভাবে কতটুকু ভালো থাকা যায়। আমি বিজয়ের আগ পর্যন্ত আমি একটু ট্রমাটাইজড ছিলাম, কারণ খোঁজই নেওয়া হচ্ছিল যে এই বিল্ডিংয়ে কারা আছে যারা এত চিকিৎসা সেবা দিচ্ছে। তার উপর দিয়ে আমি একজন নারী, তো আমার সেফটি অ্যান্ড সিকিউরিটির একটা ব্যাপার আছে। সব কিছু মিলায় ওই প্রথম দ্বিতীয় দিন অলমোস্ট আমরা 110-এরও উপরে আনকাউন্টেবল পেশেন্টস উই হ্যাভ ট্রিটেড। কিন্তু এটার পরে না ওই ট্রমাটা আর কাজ করে নাই। আই ওয়াজ লাইক যা হওয়ার হবে। তো যেদিন বিজয়ের উল্লাসটা 5 অগস্ট, ওই দিন আমি এটাই ভাবলাম যে যখন সরকার আসলেই গিভ আপ করে, তখন আমি এটাই ভাবলাম যে আর কোনো ইনজিওর্ড বডি আমাকে দেখতে হবে না, আর কোনো ডেড বডি নিউজ আমাকে শুনতে হবে না। এসব চিন্তা করেই ওই দিন আমরা রাস্তায় নেমে যাই এবং বিজয়ের উল্লাস করি। আমি চাই শতভাগ নাগরিক সেবা সমৃদ্ধ একটা সমৃদ্ধির বাংলাদেশ, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র সব কিছুর ঊর্ধ্বে গিয়ে
আমার পরিচয় হবে আমি শুধুমাত্র একজন মানুষ, সেখানে কোনো রকম সহিংসতা থাকবে না। এবং আমি এমন একটা দেশ স্বপ্ন দেখি যেখানে, যেহেতু আমি পেশায় একজন চিকিৎসক, তাই আমি চাই চিকিৎসা আমাদের জীবনে মৌলিক অধিকার। আমাদের দেশের সর্বোচ্চ ক্ষমতাশীল যে ব্যক্তিটি রয়েছেন তিনি যে চিকিৎসার আওতাভুক্ত হবেন, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যে ব্যক্তিটি রয়েছেন কিংবা যিনি দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন, সেই ব্যক্তিটিকেও যেন একই চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এবং এটা নিশ্চিত করাটা আমাদের রাষ্ট্রের দায়িত্ব। এক্ষেত্রে কেন কোনোভাবেই যেন আমরা কেউ বৈষম্যের শিকার না হই। এ বাংলাদেশ যদি থামার হতো তাহলে এটা ৭১-এ থেমে যেত। এ বাংলাদেশ কোনোদিনও থামবে না। বাংলাদেশে অনেক অ্যাসেট আছে, আমি কিছুই না, আমি একটা মাধ্যম। কিন্তু আমি মনে করি বাংলাদেশে মেধা ত্রুটি নেই, মেধার কমতি নেই। এই মেধাই আমাদের অস্ত্র। এই মেধা দিয়ে, এবং স্বাধীনতা মানে এটা না যে আমাকে ডেসপারেট হতে হবে, সেই স্বাধীনতাটাকে রেসপেক্ট করতে হবে। কি পেলাম কি হারালাম এটা নিয়ে অনেকে ভাবছি, কিন্তু কোটা আন্দোলন করতে গিয়ে অনেক শিক্ষার্থীরা আহত হয়েছে, অনেকেই অন্ধত্ব বরণ করেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, এখনও হাসপাতালে রয়েছে। আমরা হয়তো বা ভুলে গিয়েছি সেগুলো, কিন্তু যে ছাত্রটি আন্দোলন করতে গিয়ে অন্ধত্ব বরণ করলো, কিংবা যে কর্মজীবী ব্যক্তিটি নিজের কর্মস্থল হারিয়ে ফেললো, আমি একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের নাগরিক হিসেবে চাইবো ওই সমস্ত আন্দোলনে আহত ব্যক্তিদের প্রত্যেকের জন্য সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় এবং পাশাপাশি তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়। এবং আমাদের সমাজে কিন্তু অনেক সংগঠন রয়েছে যারা আই ডোনেশন করছে। এই যারা অন্ধত্ব বরণ করেছে তাদের একটি স্টুডেন্টকেও বা একটি ব্যক্তিকেও যদি আমরা আই ডোনেশনের মাধ্যমে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারি, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য অনেক আনন্দের হবে। যারা আমাদের শহীদ ভাই বোনরা, মুগ্ধ, আবু সাইদ, এরা যারা রক্ত দিয়েছে তার রক্তটা যাতে বৃথা না যায়। আর আমি তো স্বচক্ষেই সব কিছু দেখছি, ম্যাক্সিমাম জিনিসই আমি দেখছি। তো এই সরকার পতনের পরে ওই উল্লাসটা একটা অন্যরকম ছিল। দো আই ডোন্ট বিলং টু এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, আই ডিড অল ফর দ্য সেক অফ হিউম্যানিটি। বাট এই নতুন বাংলাদেশটা জানি আর আগের মতো না হয়, যেটা ৫ অগাস্টের আগ পর্যন্ত ছিল সেটা যাতে আর না হয়, এই জিনিসটা যাতে, এবং সরকার নতুন একটা গঠন হবে ঠিক আছে, কিন্তু আমরা জাতি, আমরা যারা বাংলাদেশি, আমাদের ভিতরটাও যাতে চেঞ্জ হয়, টু বিল্ড আ নিউ বাংলাদেশ।